পাকা চুল মরচে এত মান্য পায়, কাঁচা চুল সেই দুঃখে করে হায় হায়। পাকা চুল বলে মান সব লও বাছা, আমারে কেবল তুমি করে দাও কাঁচা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কণিকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত প্রবীণ ও নবীন কবিতাটির মাধ্যমে জীবনের অভিজ্ঞতা, সময়ের ধারাবাহিকতা এবং প্রবীণ ও নবীনের পারস্পরিক সম্পর্কের এক গভীর ও সুন্দর রূপ তুলে ধরেছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয়, রূপবান খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা, গুণী অভিনেত্রী সুজাতা আজিম, এবং আরও আছেন সিনিয়র সাংবাদিক, দৈনিক আজকের পত্রিকার বিনোদন বিভাগের বিভাগীয় প্রধান MS রানা। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? আমি প্রথমেই শ্রদ্ধেয় সুজাতা আজিমকে দিয়ে আসতে চাই যে বিটিভির একটা ধারাবাহিকের সর্বশেষ আপনার ছেলের চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল আমার, আপনার মনে আছে নিশ্চয়ই। তো আমি দেখেছি যে সেটে আপনি কতটা সিরিয়াস, এবং এখনও এই বয়সেও আপনার মধ্যে যে অভিনয়ের যে ক্ষুধা সেটা খুবই অসাধারণ, এটা এবং বিরল। এবং শুরুটা কবে হয়েছিল বা কত বছর হলো আপনার অভিনয়ের, যদি একটু বলতেন। আমি দেশে থাকতে, আমার দেশ কুষ্টিয়া, জি, দেশে থাকতে আমি নাচ করতাম আর কি স্টেজে। আচ্ছা, তো স্টেজের যে ক্ষুধাটা আমার, ওটা ছোটবেলা থেকে। এটা যেহেতু আমার মা একটু সাংস্কৃতিক মনা ছিলেন এবং উনি জমিদার বংশের বউ ছিলেন। আচ্ছা। এবং আমি কিন্তু হিন্দু পরিবারের মেয়ে, এবং আমাদের বাসার সবাই সাংস্কৃতিক মনা। আমার বড় ভাই নাটক করতেন, ছোট ভাই ডুগি তবলা বাজাতেন, সেজ ভাই বাঁশি বাজাতেন, আমরা 3-4 বোন নাচ করতাম আর কি। তার মধ্যে আমি আস্তে আস্তে বড়, তখন তো অনেক দিন আগেকার কথা, কারণ আগেকার যে মেয়েদের নাচ টাচটা খুব একটা ইয়ে ছিল না। তো যখন আমি লাস্টে, আমি হচ্ছে সবচেয়ে ছোট, আমি একটু নাচটা ধরে রাখতে পেরেছিলাম আর কি, স্টেজ করতাম। আর ঢাকায় আমি 62 সাল থেকে মানে স্টেজে আমি অভিনয় করি, ওইখান থেকে ফিল্মে আসি। মানে মঞ্চ নাটকে অভিনয় করতেন? জি। তারপর ফিল্মে আসেন? ফিল্মে আসেন কত সালে মনে করতে পারেন? মানে 62 সালে? 62 সালে মঞ্চ, 62 সালে। জি। তো আমরা দেখি আপনার বয়সে অনেক অভিনেত্রী যারা আছেন গুণী, কিন্তু তারা অনেকেই এই জায়গা থেকে রিটায়ারমেন্টে চলে যান, কিন্তু আপনি এখন অভিনয় করতে চান বা অভিনয়ের যে ক্ষুধা, এটা মানে কিভাবে এখনো পারেন? পারি বলতে, অনেকের সাথে যেমন অনেকের মন আমার মন তো এক হতে পারে না, তাই না? তো তারা হয়তো মনে করছে রিটায়ারমেন্ট করবে, তারা গিয়েছে। কিন্তু আমি চিন্তা করেছি যে আমি যতদিন আমি সুস্থ থাকবো, আল্লাহ আমাকে যতদিন সুস্থ রেখেছেন, আমি অভিনয় করে যাব আর কি। মানে অভিনয় মানে চলচ্চিত্র এবং নাটকের সাথে। আমি কিন্তু নাটক এবং চলচ্চিত্র একসাথে কিন্তু অভিনয় করে গেছি। আমি নাটকও যেমন করেছি, যখন নাটক বিটিভি শুরু হয়, বিটিভির জন্মলগ্ন থেকে কিন্তু আমি অভিনয় করি। তখন থেকে এই পর্যন্ত আমি বিটিভি মানে নাটকের সাথে, মানে চ্যানেল এবং বিটিভির সাথে সম্পৃক্ত, এবং চলচ্চিত্রের সাথে এখনো সম্পৃক্ত আছি। আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশের সিনিয়র শিল্পীরা কিন্তু নিয়মিত কাজ করে থাকেন, তারা কিন্তু আসলে রিটায়ারমেন্টে সেই অর্থে যান না। তার মানে কি অভিনেতাদের আসলে রিটায়ারমেন্ট নাই? MS রানা, আমি আপনার কাছে আসতে চাই যে এই যে আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং বিনোদন বিটেই কাজ করছেন, তো আমি আজকে আমাদের সিনিয়র শিল্পী আছেন এখানে, আগামী 1 অক্টোবর হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। তো আমি দেখেছি আপনি অনেক আমাদের দেশের অনেক গুণী প্রবীণ শিল্পীদের আপনি সাক্ষাৎকার নিয়েছেন, তাদের সান্নিধ্যে গেছেন, কথা বলেছেন, তাদেরকে আসলে কাছ থেকে আপনি কেমন দেখেন? ধন্যবাদ। একটা জিনিস আমি বলি, মানে আপনাদের কথার রেশ ধরে বলি, আমি মনে করি শিল্পীদের আসলে রিটায়ারমেন্ট বলতে কিছু নাই, সেটা থাকা উচিত না। তো আমাদের এখানে অনেকেই রিটায়ারমেন্ট, যেটা বললেন যে আমরা তো প্র্যাকটিক্যালি দেখছি যে অনেকেই কাজ করছেন না বা করতে চাইছেন না। কেন চাইছেন না, এইটার আসলে একটা পেছনের একটা গল্প আছে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে শিল্পীদের কেন রিটায়ারমেন্ট নাই। সত্যজিৎ রায় কি মানে উনি কি কাজ ছেড়ে দিয়ে যে আমি যা কাজ করেছি শেষ, আর কাজ করবো না, এরকম ভাবে কি ওনারা গেছেন? বা আমরা সৌমিত্র, ওনাদের কি আমরা দেখলাম যে উনি শেষ বয়সে এসে না আর অভিনয় করা যাবে না, আমার 62 বছর হয়ে গেছে, আমি আর অভিনয় করবো না, এরকম তো না। মেধা আছে, আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যেটা একজন নবীন শিল্পীর থাকে না। কিন্তু যারা সিনিয়র যারা আছেন, তাদের যেই অভিজ্ঞতাটা অর্জন হয়, এই অভিজ্ঞতাটা কাজে লাগানো খুব ইম্পর্টেন্ট।
একটা মানুষ, একজন শিল্পী 20 বছর 30 বছর 40 বছর কাজ করে যেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসলো, এটা যদি আমরা এই ওনার এক্সপিরিয়েন্সটা যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের শিল্প অঙ্গন সংস্কৃতি সমৃদ্ধ হবে। সেভাবে যদি তার চরিত্রটা রূপায়ণ করা হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু কোনো শিল্পীর কিন্তু জি, রিটায়ারমেন্ট শুধু করে তাই না। না, শুধু তাই না, মানে এটা তো একটা দিক। আরেকটা দিক হচ্ছে লাইক এখন যে সমস্ত তরুণ অভিনেতা অভিনেত্রী নির্মাতারা বা যারা নাট্যকার বা চিত্রনাট্যকার যারা কাজ করছেন, তারাও তো আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছেন। আপনারা এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলো যে আপনাদের মাথার মধ্যে আছে, সেগুলো নিয়ে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন, আমরা তাতে করে সমৃদ্ধ হচ্ছি। তো সেই মানে সেই জায়গাটাও আছে। আপনি হ্যাঁ জি, মানে আমি যেটা বলছিলাম যে তাহলে এই মানে কেন হচ্ছে না, এটা একটা ফ্যাক্ট কিন্তু। বা আমরা অনেক দূরে না যাই, যদি আমরা যে কলকাতা এদিকেই যদি দেখি, আমরা কথায় কথায় বলছিলাম যে ওইখানে একজন প্রবীণ শিল্পীকে নিয়ে একটা সিরিয়াল তৈরি হয়ে যায়, দীর্ঘ সিরিয়াল, হ্যাঁ একটা সিনেমা তৈরি হয়ে যায়, সৌমিত্র। হ্যাঁ, এখন আমরা যেমন এই গল্প ছলে কিন্তু বলছিলাম যে আমি আমার ফ্যামিলির যে ইমোশনটা, আমার মায়ের ইমোশনটা, আমার দাদির বা আমার নানির, আমার খালা ফুপুর যে ইমোশনটা, যেটা এটা আমি দেখাবো, এটা কি একজন নবীন শিল্পীকে আমি অ্যাক্টিং করাতে পারবো? পারবো না। হয়তো সম্ভব, কিন্তু সেটা তার মতো হবে না, তার মতো হবে, তার মতো পাকা হবে সম্ভব। এখন আপনি কি একটা ইয়াং একটা ওনাকে যদি এরকম বয়োজ্যেষ্ঠ এরকম সাজান, দেখতেও তো মানে ভালো লাগবে, ভালো লাগবে। তো এখন তারপর আছে তো আমাদের শিল্পীরা, এত অভিজ্ঞ শিল্পীরা আছেন। জি, তো এই গল্পগুলো যদি এইভাবে তৈরি করা যায়, আমরা সেই একই রকম গল্প বারবার না বলে, একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, ক্রাইসিসে পড়ছে, আবার এটা সলভ হচ্ছে, তারা মিলেমিশে অবশেষে তারা ভালো সুখে শান্তিতে বসবাস করতে লাগে। ফিরিয়ে আনার চেষ্টাটা নাই, না তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টাটা। শুধু তাই না, আমি দেখেছি সিনিয়র শিল্পীদের মধ্যে মানে ওনাদের মতো লিজেন্ড শিল্পী যারা আছেন এখনো, মানে ওনারা যারা জীবিত আছেন, আমাদের জন্য আশীর্বাদ আমি মনে করি ইন্ডাস্ট্রির জন্য। তাদের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে, এবং তাদের যে পাংচুয়ালিটি এবং কাজের প্রতি যে ডেডিকেশন, এবং তাদের যেই কি বলবো যে সব বিষয়ে তাদের যে একটা ডিসিপ্লিন, এটা সত্যি মানে মানে বিরল এবং শেখার। এবং শুধু তাই না, এবং আমি বলছিলাম আপনাকে যে বিনয়, শিল্পীদের মধ্যে আজকাল খুব একটা বিনয় দেখা যায় না। তো আপনি 1952 সালের 10 আগস্ট আপনার জন্ম কুষ্টিয়াতে, আমি যদি ভুল না করি। তো আপনার পিতার নাম গিরিজানাথ মজুমদার এবং মাতা বিনাপানি মজুমদার। আপনার আসল নাম ছিল তন্দ্রা মজুমদার। সেখান থেকে সুজাতা হয়ে গেলেন কিভাবে? রূপবান। রূপবান কারণ হচ্ছে তখন একটা সিস্টেম ছিল কি, আর আমারটা হচ্ছে অন্যরকম। আমি তন্দ্রা মজুমদার ছিলাম, আরেকজন ছিল তন্দ্রা বর্মন। জি, পরে বেবি ইসলাম যে ক্যামেরাম্যান ছিল তার ওয়াইফ আর কি। তো এই নামটা খুব বিভ্রাট হতো। আচ্ছা, তখন তো মোবাইল ছিল না, হয়তো কেউ বলতে যায় তন্দ্রাকে খবর দাও, তখন হয়তো বলছে আমার কথা, কিন্তু গিয়ে দিয়েছে তন্দ্রা বর্মনকে। মানে এই একটা ছিল। আর একটা তখন চলতে ছিল যে কোনো নায়িকা আসলে, যেমন শাবানা নাম চেঞ্জ হয়েছে, সুচান দাস চেঞ্জ হয়েছে, অধিকাংশই তো নাম চেঞ্জ হয়েছে, কবরী। তখন আমার নামটাও আর কি সালাউদ্দিন ভাই মামা বললেন যে ওর নামটা তন্দ্রা, তন্দ্রা নামটা একটা হচ্ছে বিভ্রাট, আর একটা হচ্ছে চেঞ্জ করলো রূপবানে, যে রূপবানে সে নতুন নামে পরিচিত হবে। এই তখন সুজাতা নামটা রাখলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এম এস রানা, আপনি সাংবাদিকতার শুরুটা আপনার কিভাবে হয়েছিল আমি জানতে চাইব আপনার কাছে। আর আমাদের চলচ্চিত্রের এই যে মানে অনেকের সামনে রেখেই বলছি, চলচ্চিত্রের যে বর্তমান অবস্থা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি সাংবাদিক হিসেবে? দুইটা প্রশ্ন তো। শুরুটা সংক্ষেপে বলে দিই। আমি 98-এ আসলে শুরু করেছিলাম আসলে এই জন্যে, আমি ওই যা হয় আমাদের তো ওই সময়টাতে সবারই এক ধরনের সংস্কৃতি চর্চা ছিল। তো আমার ইচ্ছা ছিল যে আমি এক ধরনের সংস্কৃতি চর্চার মধ্যে ছিলাম, যে আমি এই বিষয়ে কি আসলে সাংবাদিকতাটা লেখালেখিটা করা যায়, লেখালেখি করতাম। তো তখন হচ্ছে যে এই যে মিউজিক নিয়ে, ফিল্ম নিয়ে, এগুলো নিয়ে লেখালেখি বা কাজ করা যায় কিনা, এই চেষ্টা থেকে আসলে আস্তে আস্তে লেখালেখি করতে করতে সাংবাদিকতাটা ইনভলভ হওয়া। তারপর 98 থেকে আস্তে আস্তে আমি এবং এই ভালো লাগার জায়গা থেকে আসলে এই বিষয়ে সাংবাদিকতাই করছি। আর যদি বলি যে বর্তমান পরিস্থিতি, ওই যে বললাম যে এখন ওই যে সিনিয়র আর্টিস্টরাও তো তাদের নিয়ত কাজ হচ্ছে না। আবার বর্তমান পরিস্থিতি দেখলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি সিনেমা বলেন, আপনি খেয়াল করেন যে আমাদের সিনেমা হল কয়টা, মানে আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন, প্রোডাক্টটা সেল করবেন কোথায়, আউটলেট কোথায়, শোরুম কোথায়। তাহলে আপনার যদি শোরুম থাকে, এখন আগে যেখানে ছিল 1500-2000, এখন যদি আপনার সারা দেশে শোরুম থাকে 50টা, তাহলে আপনি ওইখানে প্রোডাক্টটা বানাবেন, কি কোয়ালিটির প্রোডাক্ট বানাবেন, ওইটার আউটপুট আপনি যে ইনকাম করবেন, মানে এটা তো আপনার রিটার্ন লাগবে। তাহলে আপনি আসলে কতটুকু এফোর্ট এখানে দিতে পারবেন। তো তার মানে আপনার হচ্ছে অ্যাট এ টাইম আপনার সিনেমা করতে হবে, অ্যাট এ টাইম আপনার সিনেমা হল বাড়াতে হবে।
সো এই একের পর এক হল বন্ধ হচ্ছে, কেউ বলছে যে সিনেমা হচ্ছে না, আবার সিনেমালারা বলছেন যে এখন মানুষ সিনেমা দেখছেন না। কেন দেখছেন না এটা কিন্তু একটা ভাবার বিষয়। আমরা ঘুরে ফিরে সেও যে বললাম যে একই গল্প দেখছি, আমাদের এখানে যখন হঠাৎ করে আম্মাজান হলো মানুষ দেখলো না, ব্যাপকভাবে দেখলে, কিন্তু মানুষ আসলে চায় একটু চেঞ্জ আসুক। আমি একই গল্প বারবার দেখতে চাই না। আমি এখন অ্যাকশন দেখছি, দেখবেন টানা অ্যাকশনই হচ্ছে কারণ এর মাঝখানে সবকিছুতে একটু রিলিফ চায় মানুষ, কন্টিনিউয়াসলি অ্যাকশন দেখতে চায় আর কি। সো এই রিলিফটা হচ্ছে না। আর নানা কারণেই এই যে রিটার্ন আসছে না, আবার হচ্ছে সিনেমা অনেক খরচ করার পর হিট হচ্ছে না, প্রডিউসাররা আগ্রহ হারিয়ে ফেলছে। সবকিছু মিলে এই মুহূর্তে আমি বলবো যে হাতে গোনা কয়েকজন ছাড়া বা কয়েকটা সিনেমা ছাড়া আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে খুব ভালো অবস্থায় নেই। জি জি, সুজাতা জি, আপনি কি তাই মনে করেন? আমি তাই মনে করি, কারণ হচ্ছে কি যখন আমরা যখন বই করেছি তখন আমরা দেখেছি যে 100, 150, 200 প্রিন্ট হতো। হ্যাঁ, 200, 250 প্রিন্ট হতো, কিন্তু প্রিন্ট তখন পুরো বাংলাদেশে ছড়িয়ে যেত, একটা প্রিন্ট একটা হলে যেত, তাই তো? হ্যাঁ, তারপরে 200-300 প্রিন্ট হতো। হ্যাঁ, তো একবারে তো উনি যেমন বললেন যে 1,500-1,500টা তো যেত না, কারণ একদম মফস্বল শহরে তো নতুন বই নিতে পারতো না, কারণ তখন তো দাম হ্যাঁ পরে যেত। আগে ঢাকা, চিটাগাং, রাজশাহী যেগুলো বড় বড় যেত। কিন্তু এখন আমি অত সম্পৃক্ত না এফডিসির সাথে, অনেকটা দূরত্ব হয়ে গেছে। কেন হয়েছে দূরত্ব? হয়ে গেছে যে যাই না, ডাকে না, কার কাছে যাব? মানে অভিমান থেকে অভিমান বলেন, এটা হচ্ছে আগে যেমন কাজ ছিল যেতাম, এখন কাজ নাই, যাই না। কাজ ছাড়া মানুষ কিসের জন্য যাবে? কারণ এখন শুটিং হয় না, আমি গিয়ে একটা শুটিং দেখবো, কারোর সাথে আড্ডা মারবো, সে আড্ডা মারার জায়গাটাও তো নাই। কেন এখন তো আমরা দেখছি এফডিসি কেন্দ্রিক অনেক কমিটি হচ্ছে, অভিনেতাদের হচ্ছে, পরিচালকদের হচ্ছে, আপনার প্রযোজকদের হচ্ছে, হোক, কিন্তু যেমন কাজ হচ্ছে কি, আপনি যেমন একটা প্রোগ্রামে আমাকে ডাকলেন, আমি আসলাম, কিন্তু আমাদের ডাকতে হবে তো, তাই না? একটা কমিটি হলে আমাকে ডাকতে হবে, আমি যাব কমিটিতে, 2-4টা কথা বলবো। ওই কমিটি হলে আমি কমিটিতে 2-3 বার যাব, আর একটা হলে আমাকে যেতে হবে, শুটিং হলে আমাকে যেতে হবে, তখন তো আমাদের রেগুলার যাওয়া আসাটা হবে। এখন তো আমরা সিনিয়র আর্টিস্ট একদম কর্নারই হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে এফডিসি খুব যাওয়া কম পড়ে, এখনো শুটিং ওরকম হয়ও না, সেজন্য আর কি এইটাই বলবো যে ছবি কম হয়, আর প্রিন্টও, আমি যে প্রিন্টের কথা বললাম, প্রিন্টও কম হয় এখন, সেরকম চলচ্চিত্র আর কি সে মজাটা নাই। আমাদের সময় যে মজাটা ছিল, তারপরেও কিন্তু মজা ছিল। 90 দশকের 80 দশকে কিন্তু অনেক ছবি হয়েছে। জি জি, কাজী হায়াতের যে ছবিগুলো আমরা দেখেছি বা মান্নার ছবি, তারপরে আস্তে আস্তে যেমন রাজ্জাক, আজিম, এরা যাওয়ার পর আসলো জসিম, আলমগীর ছিল, ফারুক ছিল, রুবেল ছিল, এরা কিন্তু জমজমাট ছিল, আমরাও অভিনয় করেছি। তারপরে কেমন যেন একটি ব্যাপার হয়ে গেল। না, সেটাই, আপনাদের মতো গুণী অভিজ্ঞ শিল্পীদের যদি মানে চলচ্চিত্রের আতুরঘর যদি বলি এফডিসি, সেই এফডিসি যদি আপনাদেরকে ধারণ করতে না পারে, তাহলে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক রাষ্ট্রের জন্য এবং চলচ্চিত্রের জন্য। আমাকে রাখতে হবে এমন কোনো কথা নেই, অনেক সিনিয়র আর্টিস্ট আছে, কিন্তু কিছু কমিটি, কিছু জায়গায় এদেরকে ইনভলভ করা উচিত। জি জি জি, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য ইনভলভ করা উচিত, কিন্তু সেই ইনভলভমেন্টটা পাচ্ছি না আর কি। জি, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা বা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা যে চলচ্চিত্রের ভিতরগত সমস্যাগুলো কি কি এখনো, মানে যেটা বলছেন আপনি যে শুরু, হ্যাঁ মানে হলের বাইরে যেটা হচ্ছে যে ধরেন এখন প্রোডিউসার, মানে আমাদের একটা সময় কিন্তু ছিল যে সিনেমাতে প্রডিউস করলে মানে ব্ল্যাক মানির ব্যাপারটাও, যে এটা মানে উৎস মানিটা ওইভাবে ঘাটাঘাটি করা হতো না, ফলে হচ্ছে কি ব্ল্যাক মানিটা ইনভলভ হতো। এখন ব্ল্যাক মানিটা কতটুকু ইনভলভ হয় সেটাও একটা প্রশ্নের ব্যাপার। জি, কিন্তু প্রডিউসাররা যারা আসলে সিনেমা নিয়ে আগ্রহী, প্রডিউসার তো আসলে ব্যবসায়ী, উনি এখানে 100 টাকা ইনভেস্ট করবেন, ওনার যদি এখানে 110 টাকা না আসুক, 100 টাকাও যদি উঠে আসে, বা ওনার লসটা যদি খুব কমই হয়, 95 টাকাও যদি উঠে আসে, তাহলে উনি সিনেমাটা ইনভেস্ট করতে চাইবেন। কিন্তু এখন ওই যেহেতু সিনেমা করতে গিয়ে নানা ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হয়, শুটিং এর মধ্যে, প্রডিউসাররা ঠিক ওরকম ইন্টারেস্ট ফিল করছেন না। আবার এফডিসিতে যদি বলি, আমরা এফডিসিতে দেখেন একটা সময় ছিল এফডিসিতে সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো এফডিসিতে ছিল, যেটা বাইরে পাওয়া যেত না। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যেই সিনেমাগুলো নিয়ে গর্বের কথা বলি, ধরেন আমরা হলিউড বা বলিউডের কথাই যদি বলি, ওখানে যারা কাজ করেছেন তারা কিন্তু এখান থেকে ইনকাম করে টাকাটা আবার এখানে ইনভেস্ট করেছেন,
সিনেমাতে প্রডিউস করেছেন। আমাদের এখানে কিন্তু এই ঘটনাগুলো খুব মানে জেনারেলি ঘটে নাই। ধরেন আমি এখান থেকে সিনেমা করে টাকা পেয়েছি, আমি হয়তো কেউ হয়তো গিয়ে গার্মেন্টস ব্যবসায় কাজে লাগিয়েছি, কেউ হয়তো মার্কেট করেছি, কিন্তু কেউ একটা স্টুডিও করে নাই, কেউ একটা হচ্ছে যে ভালো একটা এডিটিং প্যানেল নিয়ে বা ক্যামেরা নিয়ে যে এই যে প্রডিউস মানে প্রযোজনার প্রতিষ্ঠান তৈরি করে নেই। ফলে হচ্ছে কি যে আমি যেখান থেকে ইনকাম করছি সেখানে আমি আবার রিইনভেস্টটা আমি করছি না, তো আমার ইনকামের জায়গাটা আমি বন্ধ করে দিচ্ছি। একটা বড় ক্রাইসিস ছিল। আর এফডিসি হচ্ছে তো সরকারি প্রতিষ্ঠান, এখন সরকারি প্রতিষ্ঠান তো ধরেন তারা তাদের কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলে, আপনাকে জোর করবে না যে এটা কাজ করতেই হবে, আপনি গেলে তারা সুযোগ সুবিধা দিবে। এখন ওইখানে আপনি তো গিয়ে বলতে হবে যে আমার এই ক্যামেরাটা কাজ হচ্ছে না, ভালো ক্যামেরা নিয়ে আসেন। আবার আমি ভালো ক্যামেরা তখন আনবো যখন আপনি কাজ করবেন, সাফিসিয়েন্ট কাজ থাকবে, থাকে না। আপনি দেখবেন যে আমাদের সিনেমায় ঘুরে ফিরে সেই একই ঝর্ণা স্পট, একই কলেজ বলেন, কোর্ট বলেন, যেটি বলেন সেই একটাই স্পট, নতুনত্ব কিছু না। মানে ঘুরে ফিরে মানুষের ওই মানে কল্পনার জায়গাগুলো ঘুরে ফিরে কল্পনা করলে মনে হবে কি যে এইটাই কলেজ, এটাই ইউনিভার্সিটি, এটাই হসপিটাল, এটাই কোর্ট। সো এই জায়গাগুলো মানে আধুনিক চিন্তা ভাবনা বা আধুনিক প্রযুক্তিগত যে জায়গাটা উত্তরণ বা উৎকর্ষ হওয়া উচিত ছিল সেটা হয় আসেনি। আবার আরেকটা জিনিস আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এফডিসি থেকে যদি ডিরেক্টরদের প্রশিক্ষণের ব্যবস্থা, মানে প্রশিক্ষণের মাধ্যমে যদি ডিরেক্টর ক্রিয়েট করা যেত, টেকনিক্যাল হ্যান্ডসগুলো তৈরি করা যেত, যারা আসলে ভালো। আমি কিছু হলে একটা আগে দেখেন একটা বিজ্ঞাপন বানালে, ছোট একটা বিজ্ঞাপন বানালে এটার কালার কারেকশন বলেন, এডিটিং এর জন্য আমার মাদ্রাজ, সিঙ্গাপুর, ব্যাংকক এদিকে দৌড়ে যান। তো আমি দেখছি যে আমার এই জিনিসটা নাই, কিন্তু আমি এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে আমি ইনকাম করছি। এই জায়গাগুলো আমাদের এখানে এস্টাবলিশ করে ফেলা যেত, তাহলে কিন্তু আমাদের টোটাল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছে। একদমই সত্য। আমাদের আসলে একটা মানে সুদূর প্রসারী মিশন এবং ভিশন থাকা উচিত, এবং সেটা শুধু চলচ্চিত্র না, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি যদি বলি, বিজ্ঞাপন বলি, বা এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে এখন ভাবার সময় এসছে নতুন করে। তো সুজাতা আজিম, আপনি 1964 সালে ওবায়দুল হকের 2 দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আপনার অভিষেক ঘটে, আমরা যতদূর জানতে পেরেছি। প্রথম অভিনয় করি নাচের দৃশ্যে ছিলাম, আচ্ছা, কিন্তু এটা রিলিজ হয়েছে পরে, যার জন্য এটা প্রথম বলতে পারি না, ধারাপাতটা প্রথম। আচ্ছা। আবার 1965 সালে রূপবান চলচ্চিত্রের মধ্যে দিয়ে আপনি ব্যাপক পরিচিতি তৈরি হয়, এবং আপনার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অর্পণ, অবুঝমন, বেঈমান, রাজা সন্ন্যাসী, 13 নম্বর ফেকু উস্তাগারলেন, এবং আছে অপরাজেয়, আলিবাবা, মধুমালা, মোমের আলো, প্রতিনিধি, গাজী কালু চম্পাবতী, আলোর মিছিল, ছুটির ঘণ্টা, বিখ্যাত সমস্ত ছবি। এগুলো আসলে বলে শেষ করা যাবে না, আরও অসংখ্য ছবি। তো এই যে এত বিখ্যাত সমস্ত ছবি করলেন, আমরা যদি রূপবানের গল্পটাই যদি একদম, যেটা দিয়ে আপনি একেবারে তুমুল একেবারে ক্যারিয়ারের শুরুতে আলোচনায় চলে আসলেন, সেই রূপবানের গল্প যদি ছোট্ট করে শুনতে চাই। মানে আপনার যুক্ত হওয়ার যে বিষয়টা ছিল, বা ওইটার পরবর্তী সাফল্য হওয়া, মানে ওইটা হিট করার পর আপনার ক্যারিয়ারে মানে যে ধরনের পরিবর্তন আসলো। রূপবানটা যখন করতেনি তখন আমার একটা ভিতরে একটা হেজিটেশন ছিল আর কি, যে যাত্রা। তো রূপবানটা কিন্তু বিদ্রোহী কন্যা, কিন্তু বাংলা ভাষার আন্দোলনের উপরে কিন্তু ছবিটা। যখন রূপবান হয় তখন কিন্তু পূর্ব পাকিস্তান ছিল, তখন উর্দু ছবির খুব হিড়িক ছিল। তখন সালাউদ্দিন মামা বলল যে 52 সালে এত ছাত্ররা প্রাণ দিল, এখন আমরা যদি উর্দু ছবি নিয়ে মেতে থাকি তাহলে এতটা অন্যায় করা হবে। তখন আমরা বললাম তাহলে আমাদের কি করা উচিত? বলল যে আমরা এমন একটা ছবি করব যে ছবিটা করলে পরিচালকরা ওই ছবির পেছনে ছুটবে, তাহলে কি করার দরকার? উনি বললেন যে আমি রূপবান করব বলে চিন্তা করছি। তখন আমরা হেসে বললাম যে এটা কি বলেন আপনি, যাত্রা হচ্ছে রূপবান, এই যাত্রাটা আপনি রূপবান স্ক্রিনে আনবেন চলচ্চিত্রে, এটা কি মানুষ দেখবে? বলে যে দেখবে, কারণ বাঙালিরা একটু স্বপ্নপ্রবণ, এবং তারা এবং দর্শকদের নতুন কিছু দিলে ওরা দেখবে। তো উনি একটা প্রফেসর ছিলেন, উনি হয়তো একটা জরিপ করতে পেরেছিলেন। তো রূপবানে আমাকে যখন উনি নিলেন আর কি, তখন আমার অনেক কষ্ট হয়েছে এফডিসিতে যাওয়া। অনেকে আমাকে যাত্রার হিরোইন বলেছে, আবার অনেকে বলেছে তো যাত্রা করে এই তো আর বই পাবে না, সামাজিক ছবি করতে পারবে না। যাই হোক, অনেক উত্তরায় পার হয়ে তারপরে রূপবানটা রিলিজ হয়। রিলিজ হওয়ার পর তখন তো অত আমরা বুঝতাম না জনপ্রিয়তা বা ব্যবসায়িক সাফল্যতা এখন যতটা বুঝি আমরা, এবং এখনকার শিল্পীরা যতটা বোঝে। এত সুপার ডুপার হিট হলো যে চিন্তার বাইরে।
মানে আমার বাসায় লোকজন আসা শুরু করলো এবং গ্রামের থেকে মাছ মাংস চাল ডাল মানে হিড়িক পড়ে গেল। তারপর কোথাও আমি শুটিং করতে যেতে পারতাম না, এত লোক হতো। যাই হোক, এই রূপবানটা যখন হলো তারপর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো আমার তারপরে পরপর অনেক ছবি সই করি এবং পরিচালকরা তখন ইয়ে ছবি উর্দু ছবি বাদ দিয়ে তখন এই বাংলা ছবি লোকগাথা ছবিটা শুরু করলো। তার সাথে সাথে ওরা সামাজিক ছবিও শুরু করেছিল। খুবই ভালো ইতিহাস। তো এম এস রানা, আমরা প্রায় লক্ষ্য করি যে আমাদের সিনিয়র শিল্পীদের সেভাবে কেউ খোঁজ খবর রাখেন না। শুধু যে কাজ কমে যাচ্ছে সেই অর্থেও না, আমরা যদি পেশাগত জায়গা থেকে বলি, আপনার যে সাংবাদিক বা মিডিয়া কর্মী যারা আমরা আছি, তারাও দেখেছি যে সিনিয়র শিল্পীদের ব্যাপারে একটু উদাসীন এবং প্রায় দেখা যায় যে তাদের মৃত্যুর পর এক ধরনের মায়া কান্না জুড়ে দেওয়া হয়। কার সাথে কার ছবি আছে, সে সেলফি দিচ্ছে এবং খুব বড় বড় কথা বলছে, এবং পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়ার মতো বিষয়গুলো ঘটে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? কিভাবে দেখেন বললে তো বলবো যেটা আসলে আমি ভালো চোখে দেখি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা শুধু সাংবাদিক না, এটা রাষ্ট্রীয় পর্যায়েও তো ঘটে, মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তো আমি মনে করি যে এটা আসলে একজন শিল্পীর সারা জীবনের অর্জন, এটা আসলে ওনার মৃত্যুর আগেই ওনাকে সম্মানিত করা উচিত। এখন খোঁজ খবর রাখেন না, বিষয়টা হয়েছে কি যে আমাদের, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সবাই হচ্ছে কি যে এই সময়টা বিশেষ করে যে ভিউ বা এই সময় ট্রেন্ড কি, সবাই সব মানে সামহাউ ফেসবুক হোক ইউটিউব হোক, সবাই এই সময় ট্রেন্ডের পেছনে ছুটে। এখন এই ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে আমাদের বাস্তবতাটাই আসলে এমন হয়ে গেছে। দেখেন আপনি আমি হয়তো বা আমার বাবা মার খবরটা বাসায় ফ্যাক্ট দেখেন, আমি আমার বাবা মার খবর নেই, এখন যারা আছে বাবা মার খবরটাও ঠিক মতো মানে রাখতে পারি না, বা বাবা মার সাথে আমাদের সেই কানেকশনটা কমে গেছে। সো এইটা আসলে হচ্ছে কি যে ফ্যামিলি, আমরা যদি ফ্যামিলি এডুকেশন বলি, রাষ্ট্রীয় মানে যে সংস্কৃতি, জাতিগত এই সংস্কৃতির চর্চাটা যদি ঠিক করা যায় যে আমার শেকড়টাকে কখনোই ভোলা যাবে না, শেকড় না থাকলে তো গাছ বাঁচবেই না। আমরা যেটা করি যে গাছটাকে ওই একটা ফ্লাওয়ার বাস্কে রাখি, রাখার পর এটা পানি দিয়ে রাখি, অনেক তরতাজা কিছুদিন থাকে। অর্কিড ধরেন আমরা এখন অর্কিডে যাই, এক মাস থাকে ভালো, তাতে খুব হ্যাপি। কিন্তু গাছটা যে আমরা পেলাম না, গাছটা যে মরে গেল, এই শেকড়টা না থাকলে যে এই ক্ষতিটা হয়, এই জিনিসটা আসলে আমরা যদি বুঝতে পারি, তাহলে যেটা হবে যে ওই যে বললাম, তখন আমাদের আফসোস করতে হবে না একজন আর্টিস্ট চলে গেলেন কেন, বা হচ্ছে কেন উনি এখনো বসে আছেন। শিল্পী কেন মারা যাবে? শিল্পী তো, আমরা তো এখনো অনেক শিল্পী আছে যাদের ক্রিয়েশন এখন আমরা রিভিল করি, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা বোধহয় এরকম। আমরা এখনো লিওনার্দোর ছবি, আমি যে একটা শিল্পী যে আমি আমাকে দিয়ে বলছি না, সব শিল্পী দিয়ে বলছি যে সেই শিল্পীকে বলতে হবে কেন যে আমি এই অবস্থায় আছি, ওই অবস্থায় আছি, কাজ দাও। হ্যাঁ, কিন্তু আর এখানে কিন্তু বাংলাদেশের শিল্পী কিন্তু বেশি না, সিনিয়র শিল্পী না, খুব কম আছে। সিনিয়র বলছি না, অনেক শিল্পী আছে। সব শিল্পীকে কিন্তু সরকারকে করাটা সম্ভব না, কিন্তু কিছু কিছু শিল্পী আছে যে সরকার নিতে পারে কিন্তু যে উনি কেমন আছেন একটু খবর নাও, জাস্ট টেলিফোনে নিল, কিংবা একজন দুধ পাঠিয়ে দিল যে উনি কেমন আছে একটু না, আমাকে বলতে হবে আমি খারাপ আছি, আমাকে আপনারা হেল্প করেন। এটা একটা শিল্পী কেন বলবে না? আপা আমি মনে করি কি যে আপনাকে হেল্প বা কেন করবে? আপনি একজন শিল্পী মানুষ, আপনি যে কাজটা করতে চান, আমি তো বিশ্বাস করি শুধু টাকার জন্যই না, আপনার মনটা কিন্তু এখন আকুপুক করে যে আমি একটু অভিনয় করি, বলছি যে অভিনয় কর সব দিক দিয়ে, সেটাই বলছি। তো এটা দেখেন আপা, এটা হচ্ছে না কেন? এটা আমি মনে করি যে আমরা কিন্তু বারবার বলি যে ভালো স্ক্রিপ্ট নাই, ভালো গল্প নাই। আমি তো মনে করি এই যে ভাই 18 কোটি মানুষের 18 কোটি গল্প এখনো রয়ে গেছে। অবশ্যই, হ্যাঁ, আপনি চাইলেই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গল্প আছে। আসলে গল্প নয়, চিত্রনাট্যটা সেরকম নাই কেন? আমরা আসলে সার্চ করি না এখন। ওই দেখেন আপনি একজন নাটক বানাতে গেলে ডিরেক্টর, প্রডিউসার, চিত্রনাট্যকার, কাহিনীকার সবাই একজন। কেন? বাজেটটা কমে গেছে, এই জন্য উনি সবকিছু মানে প্রিসাইজ করতে গিয়ে নিজেই সব করে ফেলছেন। ভাই আমি তো গল্পটা বুঝি, স্ক্রিপ্টটা বুঝি না, তাহলে যিনি স্ক্রিপ্ট বুঝে তাকে বলা উচিত, যে গল্পটা ভালো দিতে পারে তাকে। আমি যদি প্রডিউসার, আমি ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা সবই যদি আমি করি, তাহলে তো হবে না। এই জায়গাটা যদি ঠিক করা যায়, না ছিল না। আগে পরিচালক ছিল আলাদা, প্রডিউসার, ডাইরেক্টর, মানে মিউজিক ডাইরেক্টর সব আলাদা। আমার বাসায় নিচে বিছানা চাদর বিছায় এরা সব বসতো, 6 মাস 7 মাস ধরে এই গল্প নিয়ে রিসার্চ হতো, তারপরে এটা স্ক্রিনে আসতো। জি জি জি।
এখন তো সেই জিনিসটা হচ্ছে না, এখন তো মানে কি বলবো যে ওই যে ধরতক্তা মার পেরেকের মতো হ্যাঁ, অবস্থা কিন্তু হয়েছে। আপনি গল্প, অসংখ্য গল্প পাবেন আশেপাশে, তাকালে ভালো করে তাকালেই গল্প পাবেন। এবং ওই গল্পে শুধু সুজাতা পা কেন, আপনি সব ক্যারেক্টারই পাবেন। জি। একটা গল্পে সব ক্যারেক্টারই থাকে। এখন আপনি কাকে প্রায়োরিটি দিচ্ছেন, কখনো আপনি ওনাকে প্রায়োরিটি দেন, কখনো ওনাকে প্রায়োরিটি দেন, গল্পের ভেরিয়েশন আসবে, মানুষও একটু নানা ধরনের জিনিস দেখে মানুষও ইন্টারেস্ট ফিল করবে, আবার মানুষ হলে যাবে, কখনো গল্প দেখে ছবি দেখে হাসবে, কখনো কাঁদবে। এটাই তো হচ্ছে মানুষের ইমোশন নিয়ে খেলা। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে রাখতে চাই। এই যে ওনার মতো একজন গুণী অভিনেত্রী, এত ছবি করেছেন উনি, ওনার জীবনে যে মানে অর্জন, সেটা তো আমরা কোনোভাবেই আসলে কোনো কিছুর সাথে তুলনা করতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে যে ওনাকে এখন পর্যন্ত আপনার অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি। হয়েছে সেটা হচ্ছে আপনার কি বলবো যে হিসেবে আজীবন সম্মাননা। কেন উনি আজীবন সম্মাননা পাবেন? আমরা এমন অনেক শিল্পী দেখেছি যে যারা একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে পেয়ে বসে আছেন, তার চেয়ে অনেক কি বলবো যে যাদের হয়তো সেই মানে সেটা পাওয়ার হয়নি এখনো, হ্যাঁ, সেই জায়গাটা অর্জন করেননি। যদিও পুরস্কার দিয়ে একজন শিল্পীকে বিবেচনা করা যায় না, তবুও এটা কি আপনার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করে? এত বিখ্যাত ছবি করার পর আপনি কেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আপনি কেন পুরস্কার পাননি? আমার কাছে খারাপ লাগে না। আমি সবসময় বলে আসছি যে আমি কি পেলাম এটা হিসাব করি না, আমি কি দিলাম এটা আমি হিসাব করি। এভাবে কজন ভাবতে এই যে আপনারা বলছেন যে আমি মানুষকে দিয়েছি, এটা করেছি, যদি আমি আনন্দ দিয়ে থাকি এটাই আমার আনন্দ। আমি কি পেলাম কিন্তু সবসময় বলে আসছি, আমি ইয়াংকালেও বলছি যে আমি কি পেলাম আমি এটা হিসাব করি না, আমি কি দিলাম আমি এটা হিসাব করি। আপনি তো অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন। হ্যাঁ, আমার গল্প বেরিয়েছে, 5-6টা গল্প বেরিয়েছে। এখন মাঝখানে লিখি নাই, এখন চাচ্ছে কয়েকটা পাবলিশার্স আমার কাছে। তো আমি এবার ডিসেম্বরে নাকি বইমেলা হবে, এই জন্য আমি পারলাম না, চেষ্টা করব আগামী বছর যদি দিতে। জি জি, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে পুরস্কারের কথা যেটা বললেন ওটা একটু বলি। সেটা হচ্ছে যে একজন শিল্পী আসলে যখন কাজ করেন মনের মনের তাগিদে কাজটা করেন, পুরস্কার পাবোই, কেউ কিন্তু আমি ন্যাশনাল পুরস্কার পাবো এই চিন্তা করে কেউ কাজ করতে আসেন না। অন্তত গুণী ভালো শিল্পীরা এটা করেন না, তৃপ্তির জন্যই কাজটা করেন। আমরা শাহরুখ খানকে দেখেছি যে মানে ক্যারিয়ার এত বছর পরে এসে একটা যে ছবিতে তার পুরস্কার পাওয়ার কথা না, সেই ছবির জন্য উনি পুরস্কার পেয়েছেন, অথচ কত ভালো ভালো ছবি উনি করেছেন জীবনে। কিন্তু এখন যে কথাটা বললাম এই জন্য যে শিল্পী তো নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য কাজ করেন, তারপরেও যদি একটা স্বীকৃতি পান, একটা ভালো কাজ, তখন কিন্তু ওনার এই স্পিডটা আরো বাড়ে যে আমি সবাই আমাকে পছন্দ করছে, আমি আরো ভালো কাজ করি। এখন আমরা কেন দিচ্ছি না আপনি খেয়াল করবেন যে এটা আসলে ওয়ার্ল্ড মানে শুধু আমাদেরই দোষ না। পুরস্কারের ব্যাপারটা এক ধরনের লবিং, এক ধরনের এটা সব জায়গাতেই হয়। আপনিও ধরেন আপনি কোনো একটা কাজ করতে গেলে আমার মামা আছে ওই জায়গায়, একটা ফোন করলে আমার কাজটা আগে হয়ে যায়, বা আমার দরকার এটা হয়ে যায়। এই ব্যাপারটা একটা সময় আসলে তো সব জায়গায় আমাদের অ্যাওয়ার্ডে আমরা ধরুন এমন পুরস্কারও দেখেছি যে যেটা আসলে পাওয়ার কথা না কিন্তু উনি পাচ্ছেন। সেটা দলীয়করণের কারণে হচ্ছে। যখন আপনারা তো এটা লিখতে পারেন, এটা আমরা অনেক লিখেছি তো, যে কে ধরেন এই যে এমন অ্যাওয়ার্ড গেছে গত আমলে, ধরেন এমন অ্যাওয়ার্ড গেছে যে এদের পাওয়ার কথা না কিন্তু অ্যাওয়ার্ডগুলো যাচ্ছে। জি জি জি, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে একেবারেই সময় স্বল্পতার কারণে। নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। অত্যন্ত ধন্যবাদ সুজাতা আজিম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এত কষ্ট করে আপনি এসেছেন। এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি জি, ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।